আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সুযোগের অপেক্ষায় ফ্যাসিবাদী অপশক্তি যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলবে, সরকারকে সতর্ক করলেন তারেক রহমান। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ নাহিদের। ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান। সংসদে নারী আসন সহ 14 বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। কালই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। এবং জাল রায়ের মামলায় 7 দিনের রিমান্ডে বিচারপতি খায়রুল। শহীদ আবু সাইদ হত্যায় অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 6 আগস্ট। অডিও, ভিডিও, সিসি ফুটেজ, সাক্ষীদের স্টেটমেন্ট সকল কিছুই আমরা দাখিল করেছি। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় ফ্যাসিবাদী অপশক্তি ওত পেতে আছে। যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্রকে সংকটে ফেলে ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ তৈরি হতে পারে, এমন মন্তব্য করে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশুলিয়ায় গণ অভ্যুত্থানে শহীদদের মরদেহ পোড়ানোর প্রতিবাদে বিকেলে বিএনপির স্মরণ সভায় তিনি আরও বলেন, সরকারের একটি অংশ নির্বাচন নিয়ে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। শ্রমিক ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়া থানার কাছে শহীদের মরদেহ পোড়ানোর প্রতিবাদে নারকীয় আশুলিয়া স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। এজন্য প্রয়োজন জনগণের প্রতিনিধি নির্বাচন। অথচ নির্বাচন নিয়ে সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে। তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে ফিরতে উত পেতে বসে আছে। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল করলেই গণতন্ত্রের যাত্রা সংকটে পড়বে, মাথাচাড়া দেবে উগ্রবাদ ও চরমপন্থা। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে গণ অভ্যুত্থানে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের অবদানকে স্মরণীয় করে রাখতে বিশেষ স্থাপনা নির্মাণ করার কথা জানান তারেক রহমান। রাষ্ট্র এবং সরকারের। খান আলামিন, আরটিভি, ঢাকা। গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয় এমন কাজ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে বলেও সতর্ক করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই আর্তনাদ জুলাই গণ অভ্যুত্থানে হত্যার পর নৃশংসভাবে মরদেহ পোড়ানো শহীদ সজলের মায়ের। শুধু হাসিনা না, তার দোষরদের এবং যারা স্পটে ছিল তাদেরকে সকলকে এই আশুলিয়া মাটিতে ওয়াক্ত ফাঁসিতে ঝুলিয়ে আধা মাথা করে আমার সন্তানের মতো এইভাবে পুড়িয়ে দিতে হবে।
সাভারের আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। আমি সবার জন্য আমি আমার সন্তানকে নিয়ে মাটি নামবো, সারা দেশ শেখ হাসিনার বিচার চাই আমি। 1 বছর পার হয়ে যায় কিন্তু আমাদের সন্তানদের যে বিচার করার কথা ছিল সেই বিচার করা হয় না আজও পর্যন্ত। আমি চাই আমার স্বামীর যেভাবে মারছে তাদের ওইভাবে শাস্তি দেওয়া হোক। সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের বিষয়ে কোনো আপোষ নেই। দেশে একটা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করবেন, যেখানে আমরা এদেশের মানুষ নিরাপদ থাকতে পারি এবং হাসিনার বিচারকে আমরা ত্বরান্বিত করতে পারি। আপনারা দেখেছেন দীর্ঘ 16টি বছর আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাইকে আমরা হারিয়েছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদদের কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনো ফিরে আসেনি। সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ক্ষমতায় টিকেছিল, কিন্তু এখনো কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারিনি, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো। গণতন্ত্রের উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। জুলাইয়ের নারকীয়তার প্রতিবাদে আয়োজিত সভা রূপ নেয় সমাবেশে। জুলাই আগস্ট সহ গেল 16 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শহীদদের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই প্রত্যাশা আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের। রুদ্র রফিক, আশুলিয়া, সাভার, ঢাকা। কুমিল্লা মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 6 সাংবাদিক সহ 71 জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। অপরদিকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। পরে তারা আল্লাহু চত্বরে পৌঁছলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আসিফ সমর্থকদের পক্ষের 50 জন ও কায়কোবাদ গ্রুপের 15 জন আহত হওয়ার দাবি করা হয়। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নরসিংদী পৌরসভা মোড়ের সমাবেশে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পরে রাতে আশুলিয়ায় পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। জুলাই পদযাত্রার 30তম দিনে নরসিংদী ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির শীর্ষ নেতারা। পরে নগরীর জেলখানা মোড় থেকে জুলাই পদযাত্রা শুরু করে নগরীর পৌরসভা মোড়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তারা এনসিপির কেউ নয়, তবে গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়, কিন্তু তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। গণ অভ্যুত্থানকে শক্তিশালী করতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। একটি মহল গেল 1 বছরে নানা ষড়যন্ত্রের মাধ্যমে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন নাহিদ। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই গণ অভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল। সেই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে নামতে হচ্ছে। জুলাই সনদ ঘোষণা আদায়ের দাবিতে আগামী 3রা আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নতুন সংবিধানের দাবিতে আমরা জড়ো হব 3রা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের
নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে। পরে রাতে সাভারের বাইপাইলে জুলাই পদযাত্রার সবশেষ সমাবেশে যোগ দেয় এনসিপির নেতারা। ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে। আমরা মনে করি এই উপজেলাগুলো থেকেই আগামীতে ঢাকার নেতৃত্ব তৈরি হবে। সাকিব আল হাসান, RTV। নারী আসন সহ 14টি বিষয় ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন দীর্ঘমেয়াদী 6টি প্রস্তাব দিয়েছে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে। দ্বিতীয় পর্যায়ে জাতীয় ঐকমত্য কমিশনের 22তম দিনের আলোচনা শেষে কথা বলেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এদিকে বিকেলে কমিশনের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে 31 তারিখের মধ্যে আলোচনা শেষ করবার কথা বলছেন কমিশন। এদিকে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, মৌলিক অধিকার সম্প্রসারণ, সংসদে উচ্চকক্ষের গঠন ও এখতিয়ার, নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, উদ্যোগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে দুটো বড় মাপের বিষয়ে, বড় আকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া গেছে। এর প্রথমটি হচ্ছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করা হবে। এ বিষয়ে প্রায় সকল দল একমত। দু একটি দল এ বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খালেক মিয়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। 2024 সালের 27 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান খান শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক একজন সরকারি কর্মচারী হয়ে দুর্নীতিমূলক রায় প্রদান করেছেন। একই সাথে বিচারক নথি জালিয়াতি করে 10ম ও 11তম জাতীয় সংসদের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ওই রায় প্রদান করেছিলেন তিনি। এই রায় যেদিন খায়রুল হক সাহেব দিয়েছেন, সেই দিনে বাংলাদেশে ফ্যাসিজমের পথ উন্মুক্ত হয়েছে। আমরা বলেছি মাননীয় আদালত, এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, ফ্যাসিজম কায়েম হয়েছে, হাসিনার স্বৈরাচারী মনোভাব পরিপূর্ণভাবে মানুষের সামনে বিশ্ববাসীর দরবারে বিকাশ লাভ করেছে। আমরা বিজ্ঞত বলেছি কার মাধ্যমে, কার ইশারায়, কোন দেশের ইশারায়, কার পারপাস সার্ভ করার জন্য প্রধান বিচারপতি এই রায় দিয়েছিলেন। এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 দিনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেন, সন্তুষ্ট হয়ে ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী 6 আগস্ট আদেশের দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন GM মাহমুদ। গত বছরের 16 জুলাই রংপুরে নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ। এ হত্যাকাণ্ড পরবর্তীতে হয়ে ওঠে জুলাই আন্দোলনের প্রতীক। আবু সাইদের হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে করা মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। বুধবার শেষ হয় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি। অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন। এদিন আসামি পক্ষের আইনজীবীরাও তাদের বক্তব্য উপস্থাপন করেন, দাবি করেন তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আমি তো প্রত্যাশা করবই যে অবশ্যই যেন তারা ডিসচার্জ হয় ফ্রম দেয়ার লায়াবিলিটি। আমি আশা করি অপরাধের গুরুত্ব বিবেচনা করে এক এক আসামির চার্জ ফ্রেমে এক এক রকমের হবে। এদিকে 71-এ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। GM মাহমুদ, RTV, ঢাকা।
5 আগস্টকে ঘিরে দেশের নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সময়ের প্রয়োজনে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে উপদেষ্টা বলেন, 11 দিনের বিশেষ অভিযান ডিএমপির এখতিয়ার। এছাড়া যেসব দেশের সাথে বাংলাদেশের অন অ্যারাইভালের চুক্তি আছে তারা সে ভিসা পাচ্ছে। অন্যদের ক্ষেত্রে আগের নিয়মেই ভিসা প্রক্রিয়া চালু আছে বলেও জানান জাহাঙ্গীর আলম। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই। অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না। যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি। যাদের সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেবো না। গভীর সমুদ্রে মাছ আহরণ কার্যক্রম জোরদার করতে ও প্রাণী সম্পদ খাতের আধুনিকায়নের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ খাতে বিশাল সম্ভাবনা থাকলেও দেশ এখনও তা পুরোপুরি কাজে লাগাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জাপান ইতোমধ্যে এই বিষয়ে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছে, তবে যৌথ উদ্যোগ নেওয়া সম্ভব কিনা তা দেখা যেতে পারে বলেও জানান ড ইউনূস। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে 39টি সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বাকি আসনের সীমানা আগের মতোই থাকবে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সংসদীয় আসনে বড় পরিবর্তন হচ্ছে, গাজীপুর জেলায় একটি আসন বাড়ছে আর বাগেরহাটে কমছে একটি করে আসন। বিশেষায়িত কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কোনো সংসদীয় আসনে এ নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে আপিল করা যাবে 10 আগস্ট। হিসেবে ওনারা ফাইন্ড আউট করেছেন যে সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছেন। কোথাও আবেদন করা হয়েছে যে আমার উপজেলাকে খণ্ডিত করা যাবে না, আবার কোথাও বলা হয়েছে যে এটা নদীর কারণে, রাস্তার কারণে এই কয়টা ইউনিয়ন আমাদের কাছে রাখলে যোগাযোগ ব্যবস্থার সুবিধা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ ব্যাংক হিসেবে 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অনুসন্ধানে সাংবাদিক মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত 16 জুলাই মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের 33টি ব্যাংক হিসেব জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। এদিকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংকে 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকার প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ তরুণীরা এতে অংশ নেয়। মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড এরকম উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখবে। ফরিদপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে বীমা দাবির চেক প্রদান ও উন্নয়ন সভা হয়েছে। দুপুরে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন চেক হস্তান্তর করেন। ফরিদপুর এরিয়ার ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম পাটোয়ারি, বাহারুদ্দিন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট GM হেলাল উদ্দিন। এতে ফরিদপুর ও রাজবাড়ী জোনের 26 জন গ্রাহককে বীমা দাবির 52 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।